This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি সাথে সেরা, আপনাদের সঙ্গে আমি রুমেলার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। সারাদিন আমরা অনেক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরি। সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের ভিড়ে সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের ভিড়ে বেশ কিছু খবর অনেক সময় নজর এড়িয়ে যায়, সেগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তাই সাতের সেরায় আমরা সেই সমস্ত খবরে একটু বিশেষ নজর রাখি। একেবারে একটার পর একটা ক্ষেত্রে একটার পর একটা দুর্নীতির ভয়াবহ অভিযোগ আসছে। শিক্ষা, পুরসভা, কয়লা পাচার, গরু পাচার, এসবের সঙ্গে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজেও দুর্নীতির অভিযোগ আসছে। আর এক্ষেত্রেও তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি। তবে অন্য সব দুর্নীতির তদন্তের থেকে এবারের তদন্ত প্রক্রিয়া একটু ডিফারেন্ট, কারণ এবার কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হাতে নিয়ে অভিযানে নামেনি কেন্দ্রীয় এজেন্সি, তাদের ফোকাসে এবার সরকারি কর্মীরাই। আর তদন্তে যে দিক উঠে আসছে তাতে একটা বিষয় সত্যি খুব পরিষ্কার, যে 100 দিনের কাজে যে দুর্নীতি হচ্ছে তা রাজ্য প্রশাসন অনেক আগেই কিন্তু টের পেয়ে গিয়েছিল, তদন্ত শুরু হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমরা যেটা বলি চোরাবালিতে সেই তদন্ত প্রকৃতি এবং তদন্ত জাস্ট আটকে যায়। মঙ্গলবার একযোগে রাজ্যের একাধিক জেলায় একাধিক ব্যক্তির বাড়িতে অভিযানে নামে ইডি। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ, কিন্তু তথ্য যে বলছে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত আগেও শুরু হয়েছিল, চার্জশিটও জমা পড়েছিল, কিন্তু তদন্ত এগোয়নি। সেবার তদন্তের ভার ছিল সিআইডির ইকোনমিক অফেন্স উইং এর হাতে। সেবারে তদন্তে উঠে এসেছিল রথীন্দ্রনাথ দের নাম। মঙ্গলবার তার বাড়িতে অভিযান চালায় ইডি। কে এই রথীন, তার মাথায় কার হাত? সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন রথীন। অতিরিক্ত দায়িত্ব ছিল মহুলা গ্রাম পঞ্চায়েতের। প্রধানদের সঙ্গে যোগসাজশে 100 দিনের টাকা 9-6 অভিযোগ তাঁর বিরুদ্ধে। নওদা ব্লকে থাকাকালীনও একই রকম দুর্নীতির অভিযোগ উঠেছিল। বোনের নামে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা পাচারের অভিযোগ। দুর্নীতি তদন্তে নামে সিআইডির ইকোনমিক অফেন্স উইং। তৎকালীন জেলা শাসকের নির্দেশে বিভাগীয় তদন্তও হয়। তলবের পর একবারও কমিটির সামনে হাজিরা দেননি রথীন। 2021-এ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ। জেলা শাসকের নির্দেশে এফআইআর হলেও চার্জশিট দেওয়া নিয়ে প্রশাসনের অন্দরে জলঘোলা। তবে রথীন একা নন, এই কাজে তার একাধিক সহকারী ছিলেন। তাদেরই একজন ওয়াশিকুর রহমান। তার বাড়িতে আমরা গিয়েছিলাম, কেউ কথা বলতে নারাজ। অন্যদিকে বেলডাঙ্গার বর্তমান প্রধানের দাবি, আগে কি হয়েছে সেটা তিনি জানেন না। দুর্নীতি আমি তো আগেকার প্রধানের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি নতুন পঞ্চায়েতে এসেছি, আমি আশাকালীন পঞ্চায়েত খুব ভালো সুস্থভাবে চলছে, পঞ্চায়েতের কোনো দুর্নীতি এখনো নেই। সূত্রের খবর, চার্জশিট জমা দেওয়া নিয়ে তৎকালীন ডিজের ধমক খেতে হয় সিআইডি কর্তাদের। কেন? রথীন্দ্রনাথকে আড়াল করতে কারা সক্রিয়, কাদের আড়াল করতে প্রাক্তন ডিজির চার্জশিট জমা দেওয়া নিয়ে কৈফিয়ত তলব করেন বলে সূত্রের খবর। তারপর থেকেই নাকি সেই তদন্ত ধামা চাপা পড়ে। কেন? চোর তো চোরই হয়, এবং সাধারণ মানুষ মানরেগার চুরির তদন্ত চায়, আবাসের চুরির তদন্ত চায়, চোরেরা জেলে যাক দেখতে পায়। 100 দিনের কাজের কারণে যাদের উনি টাকা দেবেন বলেছেন 21 লক্ষ লোককে দিন, মানুষের প্রাপ্য অবিলম্বে দিতে হবে, দিন। কিন্তু সরকারের নাকি টাকা নেই, অথচ সরকার টাকা দেবে। এটা কি তাহলে কারোর কালো টাকা সাদা করার কোনো ব্যবস্থাপনা হচ্ছে নাকি? খোদ রাজ্য সিআইডির করা তদন্ত থেকে মনরেগা দুর্নীতির যে তথ্য সামনে আসছে, সেখান থেকে স্পষ্ট রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা এই মনরেগা দুর্নীতির কথা জানতেন, এবং তারপর সেই শীর্ষকর্তাদের একাংশ সেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আড়াল করার চেষ্টা করেন এই দুর্নীতির পেছনে থাকা মূল যে অভিযুক্ত তাদের। এখানেই প্রশ্ন, কোন প্রভাবশালী এবং কারা এই দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছিলেন, এবং সেখান থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু তদন্ত করা শুরু করেছে। রাজ্য প্রশাসনের আমলাদের মধ্যে দিয়ে তারা প্রথম এই গোটা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, যেখান থেকে তারা পৌঁছতে চায় কোন প্রভাবশালীদের অঙ্গুলি হেলনে এই মনরেগা দুর্নীতি হয়েছে, এবং কারা এই দুর্নীতির যারা মূল অভিযুক্ত তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন। কারণ তদন্ত যে পথেই হোক না কেন, এই রাজ্যের সাধারণ মানুষ জানতে চায় তাদের হকের টাকা মারল কে। ক্যামেরায় সুদীপের সঙ্গে কৌশিক এবং সিজারের রিপোর্ট, টিভি9 বাংলা। শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, টাকা মাটি, মাটি টাকা। অথচ দেখুন, এই টাকা নিয়ে কত অভিযোগ, কত গন্ডগোল। কোথাও হকের টাকা চুরির অভিযোগ, কোথাও আবার জনতার জন্য বরাদ্দ টাকা জনতা পাচ্ছেই না। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যেমন পানিহাটি পুরসভা,
সেখানে জনস্বাস্থ্য পরিষেবার জন্য বরাদ্দ যে টাকা, সেই টাকা জনতার জন্য ব্যবহারই হচ্ছে না, এবং সে কারণেই টাকা নাকি ফিরে চলেও গেছে, এই অভিযোগ উঠছে পানিহাটি পুরসভার বিরুদ্ধে। আর সাধারণ মানুষ জনস্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। ফার্স্ট হচ্ছে আমি পেট ভরে খেতে দেবো, টাকাটা কোত্থেকে হবে? এমএলএরা একটু বুঝতে শেখো। রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে একথা একাধিকবার শোনা গেছে, তহবিলে টাকা নেই, অনেক সমস্যার মধ্যে রাজ্য চালাতে হচ্ছে, কিন্তু তার মধ্যে যে ব্যবস্থা করেছে প্রশাসন তা কি মানুষের কাজে লাগছে? পানিহাটি পুরসভা পরিচালিত স্বাস্থ্য পরিষেবার দিকে একবার তাকালে কিন্তু সেটা মনে হবে না। পেনে কালি নেই, আলো নেই, পাখা নেই, খাবার জল নেই, ইউএসজি ইসিজি মেশিন খারাপ, ইন্টারনেট নেই, ইউএসজি নেই, এক্সরে নেই, ইসিজি মেশিন নেই, এগুলো নেই। ইন্টারনেট ব্যবস্থার তো অনেকদিন ধরে কাট আপ রয়েছে, অ্যাকোয়াগার্ডটা দীর্ঘদিন ধরে খারাপ, কন্টিনসি অভাবের ফলে কোনো কিছুই কিনতে পারছি না। যেগুলো খুব প্রয়োজন সেগুলো আমরা নিজেদের পয়সা খরচা করে আমরা কিনছি। এটা তো দীর্ঘদিন এইভাবে চললে তো একটা সময় গিয়ে সেটা থেমে যাবে। দেখে শুনে কি মনে হচ্ছে টাকার অভাব? সে ভাবনায় জল, কারণ পানিহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগ টাকা খরচ করতে না পারায় 4 লক্ষ টাকা ফেরত গেছে, আরও 70 লক্ষ টাকা ফেরত যেতে বসেছে। এটাই সত্যি। চিকিৎসকরা, পুরপ্রধান, জেলা শাসক, সাংসদ সবার কাছে চিঠি দিয়েছেন, সেই চিঠির কপিও এসেছে আমাদের হাতে, কিন্তু অবস্থা বদল হয়নি। পানিহাটি পুরসভা অঞ্চলে 5 লক্ষ মানুষের বাস। অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার জন্য আছে 8টি স্বাস্থ্য কেন্দ্র, আছে একটি মাতৃসদন। তবে এই তথ্যগুলো খাতায় কলমে, বাস্তবে 1 যুগ ধরে বন্ধ প্রসূতি বিভাগ। সপ্তাহে মাত্র 3 দিন চিকিৎসক আসেন রোগীদের পরিষেবা দিতে, কিন্তু চিকিৎসা করবেন কিভাবে? ভেন্ডারদের বকেয়া না দেওয়ায় চিকিৎসা সরঞ্জাম আসে না। চিকিৎসকরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে অনেক কাজ করছেন, তা দিয়ে কোনো রকমে চলছে। স্বাস্থ্য আর অস্বাস্থ্যের অবস্থান পাশাপাশি। বলে তো ভালো, সাধারণ মানুষেরই ভালো উপকার হতো যদি প্রত্যেক দিনে হতো। মাত্র তো সমস্যা আছেই, এই ভ্যাটের গন্ধে থাকা যায় না। আগে তো ভালোই চলতো, ভালোই নাম ডাক, এখন সেই থেকে তো ওই 2003 সাল থেকে তো বন্ধই হয়ে রয়েছে। এটা টাকা ছিল, খরচ করতে না পারায় তা ফিরে গেছে। জনতা কি পেল না পেল তাতে আর কার যায় আসে? পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সপ্তাহে চাপিয়ে দিচ্ছেন পুরসভার ফিনান্স বিভাগের ওপর। আমার বলতে কোনো আপত্তি নেই, আমাদের এই যে টাকাটা চলে গেল, এই টাকাটা চলে যাওয়ার পেছনে ফিনান্স ডিপার্টমেন্টের কাজ না করারই ফল। ল্যাক তো আছে কিছু, ল্যাক না থাকলে কি করে হবে? আমি তো অস্বীকার করতে পারবো না যে ল্যাক নেই। পদে বসে আছেন আপনারা, দায়িত্ব আপনাদের। ফিনান্স বিভাগ কাজ করছে না সেটা দেখার দায় কি আপনাদের নয়? বিরোধীরা এই সুযোগ ছাড়বে কেন? স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকাগুলো ব্যবহার করছে না কেন? তাহলে কি অযোগ্য লোকেরা চেয়ার দখল করে বসে আছে, যারা জানে না যে কিভাবে এই টাকাগুলোকে খরচ করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে কাজ করতে হবে, নাকি তাদের ইচ্ছেটুকু নেই? পেল্লাই একটা বাড়ি আছে, মানুষের প্রয়োজনও আছে, টাকাও আছে, কিন্তু কিছু মানুষের গাফিলতিতে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। খরচ করতে না পারায় টাকা ফেরত যাচ্ছে। জনতার জন্য বরাদ্দ টাকা জনতার কাজেই লাগাতে পারছেন না জনপ্রতিনিধিরা। উত্তর 24 পরগনা সিএমওইচের সঙ্গেও যোগাযোগ করি আমরা, কিন্তু মুখে কুলুপ তাঁর, কথা বলতে নারাজ জেলা শাসকও। অনন্ত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। চলুন এবার পানিহাটি থেকে আপনাদের উত্তরবঙ্গে নিয়ে যাই। উত্তরবঙ্গ থেকে যে খবর আমরা পাচ্ছি, আরও যদি নির্দিষ্ট করে বলি আলিপুরদুয়ার থেকে যে খবর আমরা পাচ্ছি, সেটা কিন্তু বেশ উদ্বেগের। 2024 সালে দাঁড়িয়েও অনাহারে মৃত্যুর খবর পাচ্ছি আমরা চা বাগানে, সেখান থেকে মৃত্যুর খবর। মানে কি দাঁড়ালো কাজ নেই চা বাগানে, তাই খাবার নেই, আর অপুষ্টিতে অনাহারে মৃত্যু। এই নিয়ে এই মুহূর্তে জোর তরজা, আবারও রাজ্য রাজনীতি উত্তাল। দেখুন, আলিপুরদুয়ারের কালচিনির মধু চা বাগান বেশ কিছুদিন বন্ধ থাকার পর 2022 সালে আবার দরজা খোলে এই চা বাগানের। সেখানে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাতে বিতর্কের ঝড় উঠেছে। অভিযোগ, অনাহারে মৃত্যু হয়েছে মধু চা বাগানের শ্রমিকের। অসুস্থ স্ত্রী হাসপাতালে ভর্তি, তার ওজন মাত্র 26 কেজি। कितना दिन से भूखा था? 2-3 हफ्ते से बीमारी, 2-3 हफ्ते भूखे रहे। 2-3 हफ्ते भूखा।
শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। দল নিয়ে সার্বিক অবস্থা ঘুরে দেখছেন তারা, তারপরই এই সাংবাদিক সম্মেলন। আমরা জানি যে ওয়েলফেয়ার স্টেটে একটা সরকারের একটা দায়িত্ব থাকে প্রত্যেকটা নাগরিকের ওপর। এখানে আমরা চা বাগানে বারবার দেখছি যে বাগান এমনভাবে খোলা হচ্ছে এবং বাগানের মালিকরা যখন তাদের বিভিন্ন স্ট্যাচুটারি অব্লিগেশন, যেগুলো আইনের মধ্যে তাদের যে সমস্ত দায়িত্ব, সেই সমস্ত দায়িত্ব যখন তারা পালন করছে না, তখন সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগের প্রেক্ষিতে আমরা যোগাযোগ করে পৌঁছে গিয়েছিলাম মধুর চা বাগানে। মৃত চা শ্রমিকের ঘর দেখে দর্শক নিজেরাই বিচার করতে পারবেন পরিস্থিতি কি। স্থানীয়রা অভিযোগ করছেন খাবার জুটত না, আধার ও রেশন কার্ড লিঙ্ক না থাকায় বৃদ্ধ দম্পতি পেতেন না রেশন। অভিযোগ কোনো পক্ষ থেকেই কোনো ব্যবস্থায় নেওয়া হয়নি। আশেপাশে সবাই এখানে যা শুনতে পেরেছি বা আমরাও আসতাম, আশেপাশে সব মানে এখানে কিছু খাওয়ার জিনিসপত্র নিয়ে এসে দিত, কিন্তু কতদিন এই জিনিসপত্র থাকবে, নিজে যদি ইনকাম সোর্স না থাকে। চা বাগান থেকে কিন্তু হেল্প পাইতো না, এত জানতাম। আর এই যে আমাদের প্রধান আছে, পঞ্চায়েত আছে, কোনো খোঁজ খবর নেই। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা যোগাযোগ করার চেষ্টা করি চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু তাদের মুখেও কুলুপ। অনাহারে মৃত্যুর অভিযোগ, ঘটনা নিয়ে রাজনীতির হাই ভোল্টেজ লড়াই। স্বীকার করবে না রাজ্য সরকার, আলু চাষি আত্মহত্যা হলেও স্বীকার করে না। চা সুন্দরী বলে কি একটা প্রকল্প করেছে, বোঝা গেল তো এসব মানে কি? অনাহারে মৃত্যু, মানুষের কোনো অধিকার নেই, এমনকি বেঁচে থাকার অধিকার পর্যন্ত নেই সবার, অথচ মুখ্যমন্ত্রী লম্বা চওড়া কথা বলবেন। অনাহারে মৃত্যু বাম জমানায় আমরা দেখেছি, ডবল ইঞ্জিন সরকারগুলোর হাল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এ রাজ্যে অনাহারে মৃত্যু নেই এবং কালচিনির ঘটনা অনাহারে মৃত্যু নয়। সমাজকর্মী অনুরাধা তালওয়ারের মতে চা বাগান নিয়ে সরকার ও মালিকপক্ষ যা যা প্রতিশ্রুতি দিচ্ছে তার সঙ্গে বাস্তবের ব্যাপক ফারাক, তার ফলই নাকি এই অনাহারে মৃত্যুর ঘটনা। অ্যাকচুয়ালি সত্যি সত্যি কাদের কি দরকার আছে সেদিকে যাচ্ছে না, একটা পাবলিসিটির মতন ব্যাপারটা হচ্ছে। ম্যানেজমেন্ট কিচ্ছু করছে না। ওই বাগানে 2 মাস ধরে লোকেরা 15 দিনে শুধু মাইনে পেয়েছে, বাগান খুলে গেছে, অ্যাকচুয়ালি সাকসেস, ইকোনমিক সাকসেস, কিন্তু ওয়ার্কার্সের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে খোলার পরে। ভোট আসছে, সব পক্ষের প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হবে জনতার সামনে, কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী, সন্ধে হতেই নতুন করে উত্তেজনা। ফেরিঘাটে ধুমধুমার কাণ্ড এবং স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় নতুন করে উত্তেজনা ছড়ায়। এবার শিবু হাজরার অনুগামীরা গ্রামবাসীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বোতলের আঘাতে জখম 3, বন্ধ হয়ে যায় সন্দেশখালী, ধামাখালী, তুষখালী ফেরি চলাচল। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সৌরভের কাছ থেকে। সৌরভ, আবারও সন্দেশখালী, আবারও কারো না কারণ অনুগামী, এবার শিবু হাজরার অনুগামী, এখন কি পরিস্থিতি আর এক্স্যাক্টলি কি হয়েছে? শুভজিৎ, দেখো সকাল থেকেই সন্দেশখালী উত্তপ্ত ছিল। সকালে প্রথম তৃণমূলের একটি মিছিল ছিল, প্রতিবাদ মিছিল ছিল সন্দেশখালীতে। সেই মিছিলের পর বিকেল বেলায় পাল্টা মিছিল করে গ্রামবাসীরা। তুমি জানো যে লাগাতার TV9 বাংলা যে খবর দেখিয়ে আসছে, ওখানে শিবু হাজরা, উত্তম সর্দার, যারা গ্রামবাসীদের কাছে অভিযোগ হয়েছে শেখ শাহজাহানের মদতপুষ্ট, সেই সকল জায়গায় কিভাবে তাদের যে চাষ জমি, তাদের লিজ জমি, সেই সমস্ত জমি দখলদারি হয়ে গিয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গত 3 দিন ধরে, তারও বেশি সময় ধরে এলাকায় কিন্তু প্রতিবাদে নেমেছিলেন মানুষ। আর তার প্রতিবাদে পাল্টা তৃণমূলের একটি যেটা বিক্ষোভ ছিল, যেগুলো সেই বিক্ষোভের কর্মসূচির শিরোনামে ছিল কেন্দ্রীয় বঞ্চনা। গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার নামে প্রতিবাদকে সামনে রেখে গ্রামবাসীদের সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী এবং বিকেলে তারা মিছিল করে। বেশ, তারপরে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। ধন্যবাদ সৌরভ।